আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ২৮তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। হাবিজাবি অনেক চিন্তাই মেঘের মাথায় ঘুরছে। হঠাৎই মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহাদিবা খান মেঘ, দিবা নাম তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সবকিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছে। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকম খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করেছে, যার ফলে মাথাটা ব্যথাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘন্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের ওপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওইভাবেই উত্তর দিল, আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শোধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না। তাহলে তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে 1 প্যাকেট কাচি ও ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শোধালেন, কিরে, এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে বাসায় ফিরাবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামলো। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করেই চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতে মেঘ বলল, আপনি আম্মুকে বললেন কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব সময় সব কথা সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের ওপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি খায়, মেয়েদেরকে উল্টোপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এই জন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যার জ্বর সর্দি, এজন্য গত দিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল যে আমি আছি, একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরে বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়ালো। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে দৌড় শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম। আমার ফোনে ভাইয়ার নাম্বারে কল দিচ্ছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোকটা আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। তখনও আবারও ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেটাকে আটকে 2-3 জন এসে আমাকে নিয়ে গেছে। সেখানে অনেক জিজ্ঞাসাবাদ করেছে। পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ কথা মনোযোগ দিয়ে
শুনলো আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাচ্ছে না। আবিরের চোখে রাগ জ্বলছে। আবির নিজের ফোন বের করে একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের ওপর রেখে তার ওপর মাথা রাখলো। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত মুখ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা। মেঘ নির্বোধে নেয় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিলে সঙ্গে সঙ্গে আবির নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো তো রাগ মুখমণ্ডল আকস্মিক হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানের আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো। তারপর শীতল কণ্ঠে ডাকলো, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, মেঘ কয়েক সেকেন্ড ওই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, দেয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে বুড়ো কুচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবিরের কথা ঘুরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারবে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানে সব কয়টা ছেলে এখন তোর পায়ে ধরে মাফ চাইবে, আর কোনোদিনও কোচিংয়ের আশেপাশে আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে তুই এই যে বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাবি, তা আমি চাই না। আজে বাজে প্রেশার নিয়ে নিজের মাথা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসবো, জান্নাত তোর পরীক্ষা নেবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বললে, বেশি রাত হলে জান্নাত আপু কীভাবে যাবে? আবির কপাল কুঁচকে থাকলো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যেই পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে এসেছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে ফুঁসছে। অফিসের সবার সাথে হুটহাট রাগ দেখাচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখ মুখে পানীয় দিয়ে তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেয়ে জান্নাত আপুর কাছে আর পড়বো না, তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজে আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহজ হাসি ফুটে ওঠে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেল। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম? মেঘ তাকাতে আবির নড়ে উঠল, স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলা দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টার সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা 2 পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকাতেই দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র শান্ত ছেলে এই দুনিয়াতে দ্বিতীয়টি আর নেই। আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলী আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পরও আবারও মারপিট কেন করছো? বড় আব্বু রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়ি আসার পর থেকে আবির ভাই প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে মেঘ। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়েই ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ
আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় কিছুই নেই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা বলছো না কেন? গুন্ডামি করার জন্য কি তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়া উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে, আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলে? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে। আবিরের মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস আপনাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন, আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা যদি ওই ছেলেগুলোর জঘন্যতমার জন্য কামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে। তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলোরে আবারও পিটাইতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনেছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি ওই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্র লোকের মুখোশ পরে থাকতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়েও বেঁচে থাকতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে তার হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠলেন, তোকে ঘুমাতে বলছি, বের হয়েছিস কেন? বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছে পিছে মেঘও নিজের রুমে ছুটে গেল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আধমরা করেছে, আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের এক হাত কাটছে, গলা কাটার জন্য উপরে পড়ে গেছিল, কিন্তু রাকিব, রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘের কথা বলেই অনেক কষ্টে আবিরকে শান্ত করে। রক্তে রঞ্জিত জামা পাল্টে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে তানভীর, আর রাকিব, রাসেল সহ বাকিরা ওই ছেলেগুলোকে নিয়ে হাসপাতালে গেছে, যেখানে দুপুরে রাস্তার সামান্য মারের কারণে বাড়ির মানুষ এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চয় 2-1 জন হার্ট অ্যাটাক করবে। সকলের নিরাপত্তা দেখে তানভীর নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুনকার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলছে। একই সাথে খায় না, অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেও যায় না। গত 3 মাস আবিরের ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলেই আটকে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে, তানভীরের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকেই বলেনি, শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে, আর বাকিদের বললে শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতে আবিরের কথাতে ওনারা রেগে আছেন, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ, তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতে আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই
তানভীর চলে গেছে। সবার আগে থেকেই প্ল্যানিং করা। মেঘের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে, মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুনরায় নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশি পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সবশেষে খাওয়া দাওয়া করেছে। সেই অফিসের পর আজ আবির ভাইয়ের মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করল, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়লো একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়লো আবির ভাইয়ের ফোনে থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে, আবির ভাইয়ের সাথে কথা বলছে। দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমরা করে ফেললো। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভেবাচাকা খেলো। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখে। এই যেন আবির ভাই মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললেন, সেটাও আজ বুঝে নিবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশী হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেঘের হাসি মুখটা মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধুই মোহের পিছে ছুটছি? এই পর্যন্ত ছিল পর্ব 28। এখন শুরু করছি পর্ব 29। আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পিছনে হাত রেখেছে, তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিনও মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে এসেছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্যও তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝতো। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 26 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্তেই নিশ্চুপ থেকে আকস্মিক বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এ আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতেই আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রম তানভীর এমপির কাছের লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে।
কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগই তানভীরের থাকে। নিজে না পারলে আবির ভাই তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিলে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আর কয়েকজন মিলে কাজ করছিল। তখন এমপির মেয়ের আগমন। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়িতে তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটাকে? তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম মেয়েটাকে, ভাইয়া বলেছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আবার আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেঘকে খুব মানাবে। এটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটাকে বলা শুরু করলো, না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যেই ছুটি নিয়ে দেশে আসবে। তখন যদি? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হেসে বলল, তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলছো এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক করা আছে সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে আর না মেঘকে কারোর হতে দিবে। মেয়েটা বিষময় চোখে চেয়ে বিড়বিড় করে বলে, ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো বলছেন আমার কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না, তাই না করেছে। বউ কি না জিজ্ঞেস করতে তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেয়েকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলো না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগলো। আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও নাকি আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতর চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিনের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না ওই দিনের ঝামেলার পর। মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাই কোচিনের সামনে কেন আসলেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শোধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু এসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শোধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হয়েছ? বন্যা বিষমকর চোখে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবেই বা না কেন, মেঘই নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভুরু কুচকে তাকিয়ে বলে, কেন? তানভীরের কিছুটা শক্ত গলায় বলে, উঠতে বলছি উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেরামি না করে চুপচাপ বসেছে। তানভীর পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে বন্যা, যেন গায়ে গা না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দের মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যা অস্বাভাবিক দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না,
আর আশেপাশে মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চয়ই ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শোধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সে খুশিতেই খাওয়াচ্ছি। আরও আগে খাওয়াবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্য এখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এই জন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করলো, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে, সে যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘকে আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিন কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। তাহলে এই ঘটনার পর থেকে বন্যা একটু চিন্তিত। এ অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরেই মিম আর আদি খুব ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসলো। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনকে ঘোরাতে নিয়ে যাবে। তানভীর যে কোনো কিছুতে ভয় পায়, এটা শুনে বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীর হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা সুদর্শন, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গোলুমলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতোই ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কোণই পর্যন্ত ওঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছানো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। মনে হয় এই মানুষটা এতও রাগী না। দুজনেই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরল তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতে ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখ সেদিনের না শোনা শব্দটা শোনার থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘ নুডলস খাওয়ার মাঝে মালিয়া খান হুট করে এসে মেঘের পাশে বসেছে। মেঘ অবাক চোখে চাইলো বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শোধালো, কি হয়েছে বড় আম্মু? মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, হ্যাঁ রে মেঘ, যে মেয়েটা তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভুরুকুচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিয়া খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটা তোর কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে, খুব ঠান্ডা মন মানসিকতার, ও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়েছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে তাই না? মেঘের মনে হচ্ছে মাথার ওপর ছাদটা আকস্মিক মেঘের মাথাতেই পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যে মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেই মেয়ে সেখানে বড় আম্মুই মেয়েকে বউ করার কথা বলছে। এ যেন কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সব কিছু লুকানো সম্ভব? যে মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনে, তাও অন্য মেয়ের সাথে। মেঘ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে 3 মাসেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে? মালিয়া খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না করলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কথা শেষ করে মালিয়া খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়া শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে অষ্টদয় আরও বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করবে কে সে, তার আগে জান্নাতের ফোন কল আসছে। ফোন রিসিভ করে কথা বলতে বলতে মেঘ থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশের মনের ভেতর তোলপাড় চলছে।
বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয় আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘের কাজিন বলে পরিচয় দেওয়ার, জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা, সব কিছুই যদি একসুতোয় বাধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তে মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত করে নিজেকে শাসালো। একদম কাঁদবি না, যে মানুষটা কোনোদিনই তোর হবে না তাকে নিয়ে কেন কাঁদিস? মেঘ রাতে খায়নি, সবাই অনেক দেখেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকেই ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই এসবের কিছুই জানে না। শুক্রবারের সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আব্বুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসেছে। হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আফা, মেঘ তো এখনও খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেল। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, চুলগুলো এখনো ভেজা, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে, চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট চোখ মুখ নাক ফোলা দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না কি হলো, কিন্তু মেঘ ভুল করে একবারও মুখ তুললে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছ সবই দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে কেন এত অবহেলা? শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না, অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা পর তানভীর মিম আর আদি ডেকে বলছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনের ঘড়ি ও চুলগুলোও সুন্দর করে স্টাইল করেছে। যদিও হেলমেট পরলে চুলগুলো অগোছানো হবেই। আবির সোফায় বসে ফোন চাপছিল। তানভীর পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনও পরনেই। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বোনও তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢোক গিলে ছোট করে বলল, আচ্ছা আমি রাজি করাচ্ছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমে। মেঘ বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনোভাবে রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগে আবিরের তপ্ত দৃষ্টি ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার ওপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আস্তে করে বলে, বোনকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু শর্ত আছে, তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে যাবে, না গেলে তোর খবর আছে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে সামলাতে পারলো না, তখন তানভীর বলে উঠল, দেখ বোনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারে, 2 জন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসে গেলেও 2 জন মেয়ে বসা যাবে না। মিম জীবনের প্রথম বাইকে উঠবে,
তোরা দুইজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ের সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাবই না। তানভীর আতকে উঠে বলে, না তুই যাবি প্লিজ, এটাই লাস্ট টাইম, এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ের সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ এই কথা শুনে নিশ্চিত আবির রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনেরকে বোঝানোর জন্যই কথা বলছে, কিন্তু আবির তো সহ্য করতে পারবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো, বোনকে মানাতে পেরেছে তে শুক্রিয়া। মেঘ আবিরের পিছে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর তোর বোনরে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাজ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসলো। আবির হেলমেটের আড়ালে মৃদু হাসলো, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমি মইরা যাবা। তানভীরও যথারীতি মিম আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলনায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোটা নেই। সে জড়বস্তু ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনা যায়। সে তো কখনোই চায়নি তার অষ্টাদশ এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেক দূরে দূরে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্ন মেঘ কিছুটা কেঁপে ওঠে। কি বলবে সে এই প্রশ্নের উত্তরের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নেই যে থাপ্পড় খেয়েছিল, আর যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবে মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করলো, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না ঠিক আছে। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না, তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বলল, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স না পাস তাতেও তোকে কিছু বলবে না, কেউ কিছু বললে সেটা আমি দেখব, কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলোয় মেঘের গাল আর কপালের একপাশ পড়েছে। সে আলোতেই মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক ওঠালো। আলোয় জল জল করে উঠল অষ্টাদশী চাঁদের নয় মুখ বিবরণ। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের হৃদয় স্কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকাতেই মেঘের বুকে জমে অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনে সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীতে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটাই একান্ত মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্রই মেঘের মনে হচ্ছে মস্তিষ্কে নিউরন দিক বিদিক ছুটছে। একটা কথায় বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে, এটা ভাবতেই মেঘের মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখে অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো, আই অলওয়েজ ওয়েন্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়েও আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিমান পালিয়ে যায়? এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপু যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব?
এই যে এই মানুষটা ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আমার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখন কি ওনার প্রতি আমার এরকম টান থাকবে নাকি এখন এর অনুভূতিগুলো তখন শুধু স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে জান্নাত, এটা আবির বুঝতে পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। এই মেয়ে এভাবে কাঁদছে, অথচ মানুষটা কিছুই বলছেও না। এতক্ষণ তো অন্তত পক্ষে 3-4টা ধমক, 2-একটা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজকে এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়ে ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবিরের মুচকি মুচকি হাসি। মেঘ তাকাতে আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটা কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হাসছেন কেন? আবিরের হাসিটা একটু কমে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক সুন্দর লাগে, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসিটা আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছের যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনি অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের টি-শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেয়েকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এই জন্য ইচ্ছে করেই মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়ে হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করাটা অনেক কষ্টের, সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করে মেঘকে দুহাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত রেখে মুচকি হেসে প্রশ্ন করলো, এই যে তুই হুট করে মরার কান্না জুড়ে দেস, আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণ মানুষ ভাববে তুই শেওড়াপাড়ায় থাকিস। মেঘ এখনো 2 হাতে শার্ট খামচে ধরে ভেজা কণ্ঠে বলে, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলে না মেঘ। কে কি বলে, কে কি করলো, কোথায় চান্স পাবো পেলে এসব ভেবে চান্স পেল কেন, কে কোথায় চান্স পেলো এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কখনো উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখ। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়ে আবির ছোট্ট করে ধমক দিল, তাকাই দিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখে তাকালো। আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্তি আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতেছে। এত সহজে অন্যকে জিততে দেওয়া ঠিক হবে না। একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখন অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তো না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকেছে। মেঘ একটা খাতা রেখে এসেছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। জান্নাতকে প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে দৃশ্যটা দেখে ফেলেছে।
যার মনে যেটা থাকে সেটা সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে, কাছাকাছি আসতে আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতর প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করেছে। আবির ভাই দেখবে এসব মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো আর এসব বলতো না। আবারও কল দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের একটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার ওপর সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতের বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়ার অনেক আগে শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। ওই যে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিয়া খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসলেন। তারপর শান্ত কণ্ঠে বলল, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো শুনছি। মেঘ খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিয়া খান শীতল কণ্ঠে বলা শুরু করলো, আর কিছুদিন পরেই তো তোর 25 বছর হতে চলেছে। তুই যেহেতু এখন ব্যবসা করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করেছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে, তোর পছন্দ হবে ভেবেছিলাম, তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনলো। যতই রাগ উঠুক, আবির মায়ের ওপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকে খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে 2-1 জন মানুষ থাকলে যথেষ্ট। হায় আল্লাহ, আমার বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবির নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে, অবশ্যই রাজি হবেই বা না কেন, উনিও তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠা আকস্মিক বলে উঠল, একটা মেয়ে বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি এসব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না, এই টপিকসে আর কথা বলবা না। এটুকু বলে আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে, এই মেয়ে, খাওয়া শেষ করে গিয়ে পড়তে বস। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না।